কানাডাতে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করে ভিসা অ্যাপ্লিকেশনের রেজাল্ট পাওয়ার জন্য যারা আবেদন করে অপেক্ষায় থাকেন তাদের অনেকের অ্যাপ্লিকেশনগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে প্রসেসিং হয় না, যেগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম। এই স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইমের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন প্রসেস না হলে তখন বলা হয় সেটি ব্যাকলগে রয়েছে। তো ব্যাকলগ সংক্রান্ত সর্বশেষ আপডেট 27 জানুয়ারি পর্যন্ত যে তথ্য তার আলোকে আজকে আমরা আলোচনা করব। কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভিসার আবেদন করে যারা অপেক্ষায় রয়েছেন তাদের সবার জন্য এই তথ্যগুলো সহায়ক হবে, এটা আমরা প্রত্যাশা করি। তো ব্যাকলগ সংক্রান্ত যে তথ্য আমরা দেখতে পাচ্ছি, তুলনামূলকভাবে ব্যাকলগের সংখ্যা কমে গেছে, এটা একটা পজিটিভ সাইন। বিশেষ করে টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে এখানে অপেক্ষার তালিকাটা কমে গেছে। নিউ আইআরসিসি আপডেট, কানাডা ইমিগ্রেশন ব্যাকলগ স্ল্যাশড বাই 64,200, তো 64,200 ব্যাকলগ কমে গেছে, যেটা আমরা বুঝতে পারতেছি। নিউ আইআরসিসি আপডেট, কানাডা ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা আইআরসিসি হ্যাজ আপডেটেড দি লেটেস্ট data on processing inventory on January 27, 2025, showing a significant reduction in the immigration application backlog. তো ইউজুয়ালি সাধারণত ব্যাকলগের পরিমাণ বেড়েই থাকে, তো এই তথ্যগুলো একটু ব্যতিক্রমী আপনাদের জন্য, যে ব্যাকলগের সংখ্যা কমে গেছে কি পরিমাণে সেটা শুরুতেই সংখ্যাটা দেখেছেন 64,000 সামথিং। মূলত 2025 সালে বিশেষ পরিকল্পনা রয়েছে কানাডা গভর্নমেন্টের ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনগুলোকে বিশেষভাবে প্রসেস করার। অ্যাজ দি ক্যালেন্ডার টার্ন টু 2025, the RCC managed to decrease the backlog by scanning 64,200 applications from November 2024 to December 2024, highlighting a proactive approach to one of the country's most pressing administrative challenges. তো নভেম্বরের তুলনায় ডিসেম্বরে এসে দেখা যাচ্ছে 64,200 অ্যাপ্লিকেশন ব্যাকলগ থেকে কমে গেছে, তার মানে প্রসেসিংটা বেড়ে গেছে। As of the last day of 2024, the total number of applications under processing dived to 21,19,900 from 22,67,700 just a month prior. Do you know why this data is fascinating? Because Canada already had 8,36,900 permanent residency applications under processing on December 31st, 2024, which is enough to meet the official target of welcoming total 7,75,000 permanent residency in 2025 and 2026 together. এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ব্যাকলগে আগে যে পরিমাণ ছিল 10,06,500, সেটি কমে দাঁড়িয়েছে 9,42,300-তে। তো এটা একটা পজিটিভ পরিবর্তন নিঃসন্দেহে। যারা আবেদন করার অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এটা একটা গুড সাইন। এখানে ব্যাকলগের সংখ্যাটা একটু তুলনামূলক তথ্য দেখতে পাচ্ছেন। সিটিজেনশিপের ক্ষেত্রে ব্যাকলগ আগের তুলনায় একটু বেড়েছে, পার্মানেন্ট রেসিডেন্সের ক্ষেত্রেও আগের তুলনায় একটু বেড়েছে। তো ব্যাকলগ কমলো কোথায়? টেম্পোরারি রেসিডেন্ট ক্ষেত্রে, যারা কানাডাতে ভিজিটর ভিসা, স্টাডি পারমিট, ওয়ার্ক পারমিট এই ধরনের আবেদন যারা করেছেন তাদের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো বেশি প্রসেস হয়েছে, যেখানে আপনার আগের মাসে ছিল 6,49,400, সেটি পরের মাসে এসে 5,57,000 হয়ে গেছে। বা এখানে টোটালটা যদি ধরা হয় আপনার 10,06,500, সেটা হয়ে গেছে 9,42,300। তার মানে এখানে ব্যাকলগের সংখ্যা কমে গেছে 6.4%। এই জন্য এটা একটা পজিটিভ নিউজ, পজিটিভ ডাটা আপনাদের জন্য। সিটিজেনশিপের ক্ষেত্রে এখানে 3.84% বেড়ে গেছে ব্যাকলগ। এরপরে পার্মানেন্ট রেসিডেন্টের ক্ষেত্রে 8.4%, টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে কমেছে 14.23%, যেটা পজিটিভ একটি বিষয়। অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেসিং উইদিন সার্ভিস স্ট্যান্ডার্ড, সার্ভিস স্ট্যান্ডার্ডের মধ্যে কী পরিমাণে অ্যাপ্লিকেশন প্রসেসিং হচ্ছে সেটার একটা তথ্য আপনাদেরকে দেখাবো। সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন এখানে আগে ছিল 1,28,000, এটা 1,91,600 অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস করা হচ্ছে। পার্মানেন্ট রেসিডেন্টের ক্ষেত্রে আগে ছিল 5,10,600, বর্তমানে 4,92,200 অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড টাইমের মধ্যেই প্রসেস করা হচ্ছে। টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে আগে ছিল 5,62,600, এখন এটি 4,93,800 অ্যাপ্লিকেশন এখানে আপনার প্রসেস করা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে।
How the numbers stack up: citizenship, modest increase in application processed within standard by 1.19%, indicating consistent flow of new citizenship applications. পার্মানেন্ট রেসিডেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে a slight decline 3.6% in applications meeting standard, hinting at complexities or increased scrutiny perhaps. Temporary residencyর ক্ষেত্রে sharp drop 12.22 in application processed within standard, likely influenced by policy changes aimed at capping temporary entries. New IRCC update on backlog projection for 2025. এবার আসি যারা 2025 সালে আবেদন অলরেডি জমা দিচ্ছেন, আবেদন করতে যাচ্ছেন, তাদের কপালে কি ঘটতে পারে, কি ধরনের একটা প্রজেকশন কিন্তু কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে, সেটি আপনাদের সাথে একটু শেয়ার করি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। যদিও 3300 এমপ্লয়ি ছাঁটাই করা হবে আগামী 3 বছরে, তো এখানে এরপরে একটা পজিটিভ অ্যাসপেক্ট দেখাচ্ছে কানাডার গভর্নমেন্ট সেক্টরগুলো। সিটিজেনশিপের ক্ষেত্রে তারা প্রত্যাশা করতেছে যে এখানে ব্যাকলগ হবে 70% অ্যাপ্লিকেশন ব্যাকলগে থাকবে। স্ট্যান্ডার্ড কিন্তু 20%, অর্থাৎ 20% পর্যন্ত অ্যাপ্লিকেশন ব্যাকলগে থাকাটা স্বাভাবিক বিষয়। সেখানে 17% অ্যাপ্লিকেশন ব্যাকলগে থাকবে উইথ স্লাইট ইমপ্রুভমেন্ট অ্যান্টিসিপেটেড। এক্সপ্রেস এন্ট্রি এবং পিএনপির ক্ষেত্রে এখানে ধরা হচ্ছে 20% অ্যাপ্লিকেশন ব্যাকলগে যাবে, 80% অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস করা হবে। স্পন্সর স্পন্সরশিপের ক্ষেত্রে এক্সপেক্টেড টু মেইনটেইন এ স্টাডি 15% ব্যাকলগ। টেম্পোরারি রেসিডেন্ট ভিসা, এখানে যেটা বোঝা যাচ্ছে যে 75% ব্যাকলগে রয়েছে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা। এই জন্য ওয়ার্ক পারমিট কিংবা ভিজিটর ভিসায় আবেদন করে অনেকে 5-6 মাস 8 মাস পর্যন্ত ওয়েটিংয়ে রয়েছেন। তাদের অ্যাপ্লিকেশন প্রকৃতপক্ষে এই ব্যাকলগের মধ্যে ঢুকে গেছে 75%-এর মধ্যে। এখানে একটি রিডাকশন চলে আসবে, এটি 75 থেকে 50%-এ আনা হবে। তারপরে 50%-এর ব্যক্তির অ্যাপ্লিকেশন ব্যাকলগে থেকে যাবে, তার মানে তাদের সময় বেশি লাগবে প্রসেসগুলো হতে। স্টাডি এবং ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এখানে যে ব্যাকলগের টাইম ধরা একটা প্রজেকশন ধরা হয়েছে 24% এবং 32% রেসপেক্টিভলি, অ্যালাইনিং উইথ এফোর্ট টু ব্লোস্টার কানাডাস এডুকেশনাল অ্যান্ড ওয়ার্কফোর্স সেক্টর। এখানে কিছু স্ট্র্যাটেজিক বিষয় রয়েছে যেগুলো 2025 সালে খুবই কার্যকরী হবে, যেগুলো আপনাদের একটু কনসার্নের দাবি রাখে। টু অ্যাচিভ দিস ইন প্রজেকশনস, আরসিসি ইজ employing various strategies. Workforce management, the decision to reduce staff by 3,300 could be seen as a strategic move to streamline operations, focusing on efficiency over volume. Policy adjustment, caps on temporary resident application, and possibly more stringent criteria to manage demand. Technology and automation, leveraging digital solution and handle straightforward application meeting the human resource and complex cases. এখানে আরেকটা বিষয় হলো সিজনাল ম্যানেজমেন্ট, অর্থাৎ যে সময় অ্যাপ্লিকেশন বেশি পড়ে, যেমন সেপ্টেম্বর ইনটেকের জন্য একটা সার্টেন টাইমে অনেক বেশি স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন পড়ে, ভিজিটরদের একটা সিজনে বেশি ভিজিটরের অ্যাপ্লিকেশন পড়ে, এই সময় তারা এক্সট্রা আউটসোর্সিং করবে। প্ল্যানিং ফর ইনক্রিজ প্রসেসিং ক্যাপাসিটি ডিউরিং পিক অ্যাপ্লিকেশন সিজন। তো এই ছিল আজকের আলোচনা, খুব বেশি দীর্ঘায়িত আলোচনা হয়নি। আজকে মূলত আমরা আপনাদেরকে সর্বশেষ কী অবস্থা, কতগুলো অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে রয়েছে, কী পরিমাণে ব্যাকলগে আছে, কী পরিমাণে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে হচ্ছে, কী পরিমাণে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে ভবিষ্যতে হবে, সেটা নিয়ে একটা আলোচনা আমরা করলাম। আশা করছি অনেক ভাই বোনরা এখান থেকে তথ্যগুলো পেয়ে উপকৃত হবেন। আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।